বেকারত্ব বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বিসিএস সহ সরকারি চাকরি নিয়োগে দীর্ঘসূত্রিতা। আর এই সংকট কাটাতে কি ভূমিকা রাখছে পিএসসি, সেটি নিয়ে আমরা কথা বলবো চেয়ারম্যান অধ্যাপক মুবাশ্বের মোনামের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে আমার যে কি প্রশ্ন স্যার, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর স্যার আপনারা পাবলিক সার্ভিস কমিশনে এর কিছুদিন পরে আপনারা দায়িত্ব নেন স্যার। তো নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা কাটাতে স্যার আপনারা কি ভূমিকা রাখছেন, কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু একদিনে হয়নি। আমাদেরকে বুঝতে হবে যে এটা অনেক দিনের আগে থেকেই চলে এসছে, এবং আমরা এই দীর্ঘসূত্রিতা পেয়েছি এইভাবে করে যে আমাদের একটা জট আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে 44, 45, 46-এর যে পরীক্ষাগুলো আছে, এগুলো একেবারেই বিভিন্ন পর্যায়ে আছে। কোনোটি হয়তো বা বিসিএসের যে 44তম বিসিএস, সেটির ভাইবা শুরু হবে, আপনারা জানেন নিশ্চয়ই। 45-এ রিটেন যেটা হয়েছে, সেই রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষার তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে সকল খাতা। এবং আপনারা এটাও জানেন যে 46তম বিসিএসের প্রিলিমিনারি আবার আমরা নিচ্ছি। তো এগুলো আসলে এই জটগুলো কিন্তু আমরা ইনহেরিট করেছি আর কি, এবং ইনহেরিট করার কারণে এগুলো নিয়ে ডিল করাটা একটু কঠিন। কিন্তু আমরা ইতিমধ্যে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে আমরা প্রতিটা বিসিএসের জন্য আলাদা করে ক্যালেন্ডার করেছি, এবং ওই ক্যালেন্ডার করে আমরা এই জটটাকে যাতে করে ম্যানেজ করা যায় প্রপারলি, তার জন্য আমরা একটা মাস্টার ক্যালেন্ডার করব প্রত্যেকটা বিসিএসকে সামনে রেখে, এবং কবে কোন পরীক্ষাগুলো আমরা নিব সেটাকে আমরা মনিটর করব। এবং যে বিষয়টা আরও ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে আপনি যে প্রশ্ন করেছেন সেটা অন্য আরেকটা ডাইমেনশন আছে। যেমন ধরুন, এই জট আছে সেটা আমরা জানি, কিন্তু জটের কারণ কী, অথবা দীর্ঘসূত্রিতা হচ্ছে, দীর্ঘসূত্রিতার কারণগুলো কী? দীর্ঘসূত্রিতার কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে পরীক্ষা পদ্ধতির মধ্যে আমার মনে হয় ত্রুটি আছে কিছুটা। আমরা একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা কিন্তু ডাবল এক্সামিনার সিস্টেম এখন আছে। আমরা বলছি না যে ডাবল এক্সামিনার সিস্টেম থেকে এখনই আমরা সিঙ্গেল এক্সামিনার সিস্টেমে চলে যাব, কিন্তু ডাবল এক্সামিনার সিস্টেমে পরীক্ষা গ্রহণটাই দেরি হয়। আপনি নিশ্চয়ই সেটা নিজে জানেন এবং বোঝেন, এবং আমরাও সেটা ফিল করি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম তখন থেকে আমরা জানি। আমরা দুটোই টেস্ট করে দেখেছি, বিশ্ববিদ্যালয়েও টেস্ট করে দেখেছিলাম যে ডাবল এক্সামিনার হলে কতটা সময় যায়, সিঙ্গেল এক্সামিনার হলে কতটা সময় যায়। ডাবল এক্সামিনারে অনেক বেশি সময় লাগে, সিঙ্গেল এক্সামিনার হলে ডাবলের অর্ধেক লাগারই কথা। এছাড়াও কিছু দুর্গসূত্রিতা হয়। যদি আমি সিঙ্গেল এক্সামিনারও যাই তাহলেও দেখা যাবে যে অনেকে খাতা দেখে ফেরত দিতে দেরি করেন। এটিও কিন্তু কাম্য নয়, এবং আমার কাছে মনে হচ্ছে এখানে আমাদের একটা সিস্টেম আমাদেরকে চালু করতে হবে যে কিভাবে আমরা তাদেরকে রিমাইন্ডার দেওয়ার একটা পদ্ধতি চালু রাখতে পারি, এবং এটা কন্টিনিউয়াসলি করতে হবে। এবং প্রয়োজনে যারা নাকি ধরেন খাতা দেখেন এবং যাদের আর্লিয়ার রেকর্ড আছে যে খাতা হয়তো বা ফেরত দিচ্ছেন অনেক দিন পরে, যে ডেডলাইন ছিল, ডেডলাইন ওনারা মিস করেছেন, রিমাইন্ডার দেওয়া হচ্ছে, তারপরেও ওনারা খাতা ফেরত দেননি, আমরা মনে করি যে সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের পরীক্ষককে অ্যাভয়েড করার চেষ্টা করব। পরীক্ষা এখন যেই কোয়েশ্চেনগুলো করা হয়, সেই কোয়েশ্চেনটা আপনারা দেখবেন যে অনেক লম্বা লম্বা আনসার লিখতে হয়। আমরা ভাবছি, আমি বলছি না যে এটি এখনই আমরা চালু করব, কিন্তু আমরা এটি নিয়ে ভাবছি, পরীক্ষা নিরীক্ষা করছি যে এমন একটা সিস্টেম করা যায় কিনা যেখানে আমরা স্পেস দিব এবং কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনের উত্তরটা ওই স্পেসের মধ্যেই লিখতে হবে। এবং এতে করে যেটা হবে যে যারা প্রার্থী তাদেরও সুবিধা হবে যে আমি একটা পরিকল্পনা করে আমার আনসারটাকে ওই স্পেসের মধ্যেই লেখার চেষ্টা করব। এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে যে তাকে এই প্ল্যানটা যখন করছে সে তখন লেখার আগেই বুঝবে যে
শুরুতে কী লিখবে, ইন ইন্ট্রোডাকশন, অ্যানালিসিসের মধ্যে কী লিখবে এবং শেষে কী লিখবে, এটাকে তাকে শুরুতে ওই যে কোনো ক্যান্ডিডেট কিংবা পরীক্ষার্থীকে এই প্ল্যানটা করে নিতে হবে। এটাও কিন্তু এক ধরনের স্কিল। এই স্কিলটাও আমরা টেস্ট করতে চাই ভবিষ্যতে যদি সম্ভব হয়। আমরা এখন এইটিকে 47 বিসিএসে তো করতে পারবো না হয়তো বা, কিন্তু এটাকে আমরা রাখছি এমন করে যে পরীক্ষা নিরীক্ষা করব, নন ক্যাডার পরীক্ষা দিয়ে তারপরে যদি এখান থেকে আমরা ভালো ফল পাই আমরা সেটিকে হয়তো পরবর্তীতে বিসিএসের জন্য ব্যবহার করব। এক্ষেত্রেও কিন্তু অনেকটা খাতা দেখার যে সময়টা সেটা কমে যাবে, এবং আমি মনে করি যে খাতা দেখার সময় কমানোর আরও অনেক পদ্ধতি আছে যেগুলো নিয়ে আমরা আমাদের কমিশনের মিটিংয়ে আলাপ আলোচনা করছি, এবং বিভিন্ন দেশের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা গুড প্র্যাকটিস হিসেবে কোনগুলোকে আনতে পারি সেটাও আমরা চেষ্টা করছি যে আমরা ওগুলো থেকে আমাদের যে লার্নিংটা হবে সেই লার্নিংটাকে ব্যবহার করে আমাদের এই যে দীর্ঘসূত্রিতার পরীক্ষা সেটা কমানোর চেষ্টা। স্যার, এটি তো আপনি বলছেন স্যার পরিকল্পনার কথা। স্যার, আমাদের তো এখন 46-এর প্রিলিমিনারি আপনারা আবার নেবেন স্যার, 47-এর প্রিলিমিনারি হবে স্যার, কিন্তু স্যার আসলে এই একটি বিসিএস এক বছরে স্যার শেষ করা, কততম বিসিএস থেকে আপনারা শেষ করতে পারবেন স্যার? আপনি যদি স্যার, আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার, আপনি যদি দেখেন আপনার ছাত্ররা গ্রন্থাগারে স্যার বছরের পর বছর ধরে স্যার পড়ছে স্যার, একটি বিসিএস দিতে তাদের 4 বছর সময় চলে যাচ্ছে স্যার, তারপরে দেখা যাচ্ছে অনেকের হচ্ছে না, মানে কতখানি হতাশার মধ্যে পড়তে হচ্ছে স্যার। এই জন্য স্যার আপনাদের কাছে এক্সপেকটেশন বেশি স্যার। আপনারা আসলে কততম বিসিএস থেকে এইটা কার্যকর করতে পারবেন যে একটি বিসিএস এক বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো স্যার? একদম স্পেসিফিকলি যদি স্যার একটু। আমি ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটা আমি নিজেও ফিল করি, বিকজ আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, তখন আমি দেখেছি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেক হতাশা ছিল, বিকজ 3 থেকে 4 বছর লেগে যেত একটা বিসিএস এর প্রিলিমিনারি থেকে শুরু করে রেকমেন্ডেড হওয়া পর্যন্ত। সো আমি মনে করি যে এটার অবসান হওয়া জরুরি, যেমন আপনি মনে করেন। তবে প্রশ্নটা একেবারে সরাসরি উত্তর দিই এভাবে করে যে এটা কি 1 বছরে নিয়ে আসতে পারবো আগামী বছর থেকে 47 বিসিএস থেকে, আমার মনে হয় পারবো না। তবে আমাদের চেষ্টাটা থাকবে যে এটা ক্রমান্বয়ে আমরা ক্রমান্বয়ে কমিয়ে আনবো, এবং কমিয়ে আনতেই হবে, বিকজ এই মানে রান টাইম, মানে শুরু প্রিলিমিনারি থেকে শুরু করে রেকমেন্ডেশন পর্যন্ত এই সময়টা যদি আমি টার্গেট করি 1 বছর, হয়তো বা আমার 14 মাস লাগতে পারে, কিন্তু 14 মাস ইজ আমার মনে হয় যে একটা ভালো সময় কম্পেয়ার টু 4 বছর, 3 বছর, 3.5 বছর। সো আমি মনে করি যে এটাকে আমি যদি বলি 48 বিসিএস থেকে আমাদের চেষ্টা থাকবে 1 বছরের মধ্যে এটাকে একটা পরীক্ষাকে একেবারে প্রিলিমিনারি থেকে শুরু করে রেকমেন্ডেশন পর্যন্ত আমরা আশা করি 1 বছরে নিয়ে আসতে পারবো। স্যার, আপনি একজন জনপ্রশাসন বিশেষজ্ঞ স্যার। আমাদের বিসিএস এর যে রিক্রুটমেন্ট সিস্টেম অথবা বিসিএস এর যে পরীক্ষা পদ্ধতি স্যার, আমাদের আপনিও এক সময় বলেছেন যে এখানে সংস্কার হওয়া প্রয়োজন স্যার, এবং এখন যারা জনপ্রশাসন বিশেষজ্ঞ আরও যারা আছেন তারাও বলছেন যে এটি যুগোপযোগী হওয়া উচিত, এবং এটি সেই সেকেলে পদ্ধতি এখনো চলছে স্যার, এবং যে লেন্থ সেটাও কিছুটা কাটওয়ে করা উচিত স্যার। তো সেই বিষয়টি নিয়ে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন? এই পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনারা পরীক্ষা পদ্ধতিতে আমরা পরিবর্তন আনবো বড় ধরনের। তার জন্য এর মধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি একটা, সেটা হচ্ছে যে একটা কমিটি করা হয়েছে, যে কমিটি পরীক্ষা পদ্ধতিটা বিশ্লেষণ করবে, আমাদের সিলেবাসটা নিয়ে ওনারা বিশ্লেষণ করবেন, রিভিউ করে দেখবেন, এবং আমরা মনে করি যে বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্সগুলোকে আমরা এখানে কাজে লাগাবো। এবং আমাদের যে সিলেবাসটা এখন আছে, আমরা এই সিলেবাস নিয়ে মোটেও কিন্তু সন্তুষ্ট না। আমরা মনে করি যে এর মধ্যে পরিবর্তনটা আনতে হবে, এবং পরিবর্তনটা আনতে হবে অতি দ্রুত। তো আমি মনে করি যে 48 বিসিএস থেকে আমরা এই পরিবর্তন আনবো। 47টা যেহেতু সামনেই আমাদের, 47 হয়তো এই পরিবর্তনটা আমরা আনতে সক্ষম হব না, কিন্তু আমরা আমাদের যে কমিটি ওটা কাজ করছে তারা স্টেক হোল্ডারদের সঙ্গে কনসালটেশন করবে, এক্সপার্টদের সঙ্গে কনসালটেশন করবে, আমরা নিজেদের মধ্যেও কনসালটেশন করব, এবং আমরা মনে করি যে একেবারে যুগোপযোগী একটা সিলেবাস দিয়ে আমরা এই
বিসিএস পরীক্ষা নেওয়া শুরু করবো হয়তো 48 বিসিএস থেকে। স্যার সেই সিলেবাসের ধরনটা কেমন হবে স্যার? আমাদের জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন যে 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 প্রফেশনে যাবে অথবা প্রফেশনাল দিকটাতে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমরা যেরকম এখন দেখছি যে স্যার বিভিন্ন একাডেমিক বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে অথবা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে, জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন যে সেটিও থাকলো কিন্তু সেটি একটু কমিয়ে আপনার হচ্ছে কেউ পুলিশে চাকরি করলে অথবা কেউ অ্যাডমিনে যেতে চাচ্ছে ওই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়ার জন্য স্যার সেই সংস্কারগুলো কি আনবেন কিনা স্যার? সব ধরনের সংস্কারের ব্যাপারেই আমরা আগ্রহী। আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন ওপেন মাইন্ড নিয়ে কাজটা করার চেষ্টা করছি। এমন কিছু প্রিকনসিভড আইডিয়াস নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমার মনে হয় যে সিলেবাসে যে পরিবর্তনগুলো আমরা আনতে চাই ইনোভেটিভ ওয়েতে সেগুলো হয়তো আনা সম্ভবপর হবে না। সুতরাং ওপেন মাইন্ড নিয়ে আমরা কাজ করছি, আমাদের কমিটি কাজ করছে এবং আমরা যখন নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে রিভিউ করে যখন একটি সিলেবাস তৈরি করব তখন কিন্তু আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে এবং আমাদের যারা লার্জেস্ট স্টেক হোল্ডার তাদের মতামত চাইব এবং তার মাধ্যমেই কিন্তু আমরা একেবারে কাঙ্ক্ষিত যেই সিলেবাসটা আমরা চাই, যে ধরনের সিলেবাস হলে এখনকার আমাদের সিভিল সার্ভিস উপকৃত হবে, আমাদের পরীক্ষার্থীদের মেধাটাকে আমরা প্রকৃতভাবে যাচাই করতে পারবো, সেই ধরনের একটা সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতে আমরা যাবো ইনশাআল্লাহ। স্যার আমরা দেখি যে স্যার আমাদের যে বিসিএস এ ক্যাডার পদের সাথে নন ক্যাডার পদেও স্যার নিয়োগ দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা দেখি যে মন্ত্রণালয়গুলোর কিছুটা আলস্য আছে, তারা হচ্ছে পদগুলো ঠিক সময়ে পিএসসিতে পাঠায় না, ফাঁকা পদ থাকলে। আমরা সরকারি প্রচুর পদ স্যার এখনো খালি, প্রায় 5 লাখের মতো পদ খালি রয়েছে স্যার। তো স্যার আপনারা এই পদগুলোকে নিয়ে আসার জন্য, এই পদগুলোতে পরীক্ষার জন্য স্যার আপনারা কতখানি তৎপর থাকবেন স্যার? এইটা আসলে আমাদের পিএসসি যে ম্যান্ডেট আছে সেই আপনি ম্যান্ডেটের কথা দিকে যদি তাকান, এটা কিন্তু আসলে আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওনারা আমাদেরকে অধিযাচন পাঠান এবং ওনারা যেটা করেন যে বিভিন্ন যে সরকারের দপ্তর মন্ত্রণালয় আছে সেখান থেকে এই রিকুইজিশনগুলো ওনারা নেন, রিকুইজিশনগুলো নিয়ে আমাদের কাছে পাঠান। আমাদের কাজটা কিন্তু হচ্ছে সিলেকশন প্রসেসটা পরিচালনা করা, এটি পিএসসির মূল কাজ। তাহলে আমরা এখন ওই যে আপনি যে কথাটা বললেন যে নন ক্যাডার অনেক পজিশন হয়তো বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরে আছে কিন্তু সেগুলো সঠিক সময়ে পাঠানো হয় না, সেটা নিয়ে এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে। এই স্থবিরতা যাতে না থাকে সে ব্যাপারে পিএসসি করণীয় খুব কম। আমরা হয়তো বা ইনফর্মালি বা ফর্মালি মিটিং হলে আমরা বলতে পারি, আমরা লিখিতভাবে জানাতে পারি ওনাদেরকে, কিন্তু এর বাইরে আসলে আমাদের করণীয়টা খুবই কম। না স্যার, আপনারা যদি স্যার একটু মানে এখানে যারা হচ্ছে চাকরি প্রার্থী স্যার তাদের একটা প্রত্যাশা থাকে পিএসসির কাছে, কারণ তাদের আসলে আসার জায়গাটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনই, তারা এখানে আসতে পারে অথবা তাদের দাবি দেওয়া আপনাদের কাছে জানাতে পারে স্যার। তাদের একটা প্রত্যাশা থাকে যে আপনারা স্যার চিঠি দিয়ে নিয়মিতভাবে চিঠি দিয়ে তাদেরকে একটা তাগাদা দেওয়ার জন্য যে আপনাদের শূন্য পদগুলো দেওয়ার জন্য, কারণ স্যার দেশে এখন 28 লাখের মতো স্যার আমাদের শিক্ষিত বেকার আছে, কর্মসংস্থানের সুযোগও অনেক কম স্যার। তো সেই কাজগুলো আপনারা করবেন কিনা স্যার, অথবা আপনারা একটা মত বিনিময় তাদের সাথে? আমার মনে হয় যে দিস ইজ এ ভেরি গুড আইডিয়া। অফকোর্স আমরা নিশ্চয়ই করতে পারি, মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময় করতে পারি, মন্ত্রণালয়কে তাগাদা দিতে পারি, আমাদের দিক থেকে যা যা করণীয় যতটুকু আমাদের ম্যান্ডেটের মধ্যে থেকে আমরা করতে পারি সেই কাজগুলো আমরা একেবারেই চলমান রাখবো এবং আমরা চেষ্টা করব যে যাতে করে আমরা কিন্তু ওয়াকিবহাল আছি যে বেকারত্ব আছে বাংলাদেশে এবং ছাত্রদের মধ্যে হতাশাও আছে, এবং আমি মনে করি যে সেখানে যদি আমরা কিছুটা ভূমিকা রাখতে পারি, আমাদের তাদের সাথে সমন্বয় করে কাজ করতে পারি এবং বেশি বেশি আপনার নন ক্যাডারের পজিশনগুলো নিয়ে আসতে সক্ষম হই, তাহলে সেগুলোর এগেনস্টে আমরা রেকমেন্ডেশনও করতে পারবো অনেক অনেক বেশি এখনকার চাইতে। সুতরাং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্যার পাবলিক সার্ভিস কমিশনের যে সক্ষমতা স্যার, আপনি কি মনে করেন সেটি উপযুক্ত সক্ষমতা আছে কিনা? কারণ পাবলিক সার্ভিস কমিশন এখন একাধারে বিসিএস নিচ্ছে, ক্যাডার পদ যেগুলো রয়েছে নন ক্যাডার নবম গ্রেডের পদে পরীক্ষা নিচ্ছে, দশম গ্রেডের পরীক্ষা নিচ্ছে, নার্সদের রিক্রুটমেন্ট পরীক্ষা নিচ্ছে স্যার। আপনাদের ক্যাপাসিটি, আপনাদের কি ওভারলোডেড কিনা আপনাদের ক্যাপাসিটির থেকে স্যার, অথবা আপনাদের সক্ষমতা বাড়ানো উচিত কিনা স্যার?
দেখেন, সক্ষমতার বিষয়টা তো আপেক্ষিক। আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের যে সক্ষমতা সেটা আমার মনে হয় যে অপ্রতুল। আমরা এই মুহূর্তে হচ্ছে 7 জন আমাদের বিজ্ঞ সদস্য আছেন আর আমি আছি, তাহলে আমরা 8 জন হলাম। গত যে কমিশন ছিল সেখানে কিন্তু 15+1 ছিল, তার মানে 16 জন ছিলেন। আপনি আমরা একটা হিসাব করে দেখেছি যে 44-এর যে ভাইবা আমাদেরকে নিতে হবে, সেই ভাইবা নেওয়ার জন্য আমাদেরকে প্রায় ধরেন 6 মাস আমাদের লাগবেই। কেন 6 মাস লাগবে? বিকজ আমরা যদি এখনকার যে স্ট্রেংথ, মানে এখন হচ্ছে যে 6টা বোর্ড আমরা করতে পারছি, 8 জন সদস্য এই মুহূর্তে আমাদের আছেন। তো 2 জন সদস্যকে আমাদের রাখতে হয় প্রশাসনিক কাজগুলো দেখাশোনা করার জন্য। 6টা বোর্ড যদি হয় তাহলে আমরা যদি 15 জনকে ইন্টারভিউ করি পার বোর্ড পার ডে, তাহলে আমাদের 6-7 মাস লেগে যাবে। আর এই এখনকার যে সংখ্যা আছে মেম্বারদের, সেই সংখ্যা যদি ডাবল করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের ওটাকে 3 মাসে করা সম্ভব। আমরা 3 মাসেই ওই কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হই। তাহলে এই মুহূর্তে সক্ষমতা যেটা আছে সেটা দিয়ে 6 মাস লাগবে। যদি আমার মেম্বারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা অর্ধেক করে ফেলতে পারি। সো সেই প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের অবিলম্বে সরকার যদি আমাদের আরও কিছু সদস্য দেওয়ার কাজটা দ্রুততরভাবে করেন তাহলে আমরা আমাদের কার্যক্রমগুলি সঠিকভাবে পরিচালনা করতে পারি, দ্রুততরভাবে পরিচালনা করতে পারবো। স্যার, বিসিএস সহ নন ক্যাডার পদের নিয়োগ, মানে নিয়োগ পরীক্ষার কিছু কিছু নিয়োগ পরীক্ষা নিয়ে স্যার অভিযোগ রয়েছে। আমরা দেখেছি যে পিএসসির একজন সাবেক চেয়ারম্যানের ড্রাইভারের শত কোটি টাকার মালিক স্যার, এবং কয়েকটি নিয়োগ পরীক্ষা নিয়ে স্যার প্রশ্ন উঠেছে স্যার। তো সেই বিষয়গুলো আপনারা তদন্ত করছেন কিনা, এবং এই প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের অনেকে এখনো অভিযোগ রয়েছে যে পিএসসিতে রয়ে গেছে স্যার। তো আপনারা সেটি তদন্ত করছেন কিনা স্যার? এটা আসলে আমরা জানি এই বিষয়টা। এটা তো আগের কমিশন যখন ছিল তখনকার কথা। ওনারা একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন, সেই তদন্ত কমিটি একটা রিপোর্টও দিয়েছে। তো আমরা সেই রিপোর্টের পাওয়ার পরে আমরা ওটাকে রিভিউ করেছি এবং আমরা ওটাকে আরেকটু ফার্দার ইনভেস্টিগেশন, পুনঃতদন্তের জন্য আমরা বলেছি। আর আপনি যেটা বলেছেন যে এই বিষয় নিয়ে খুব বেশি কথা আমরা বলবো না, এই জন্য কারণ এটি কিন্তু বিচারাধীন এখন। এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে পিএসসি সহ বাইরের একটি চক্রের 17 জন কিন্তু এখন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কারাগারে আছে। এবং আমরা চেষ্টা করব এখন থেকে, এই দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেই যাচ্ছি যে এই ধরনের চক্র যাতে করে জন্ম হতে আর না পারে। এবং এই ধরনের কাজের সঙ্গে যারা লিপ্ত, আমরা যদি সেটা প্রমাণ পাই তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কঠোর ব্যবস্থা হচ্ছে যে তাদেরকে আমরা চাকরিচ্যুতি পর্যন্ত করব। আমাদের কথাটা হচ্ছে দুর্নীতির সাথে আমাদের একেবারেই জিরো টলারেন্স। এই কমিশনের সবাই আমরা একমত এই ব্যাপারে যে দুর্নীতি, যে কোনো ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না, কোনো ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। স্যার, সবশেষ একটা বিষয় স্যার, মৌখিক পরীক্ষায় স্যার 200 নাম্বার একসময় ছিল স্যার, এখন আপনারা নম্বরটি কমিয়ে আনছেন স্যার। তো এটি এখন যে নাম্বার রয়েছে স্যার, আমাদের জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন যে তার থেকেও আসলে এটি কমানো উচিত স্যার। কারণ মৌখিক পরীক্ষায় নেপোটিজমের সুযোগটা স্যার কিছুটা বেশি থাকে স্যার, এবং কেউ পলিটিসাইজেশনের সুযোগটাও মৌখিক পরীক্ষায় বেশি থাকে স্যার। সেটি নিয়ে কি ভাবছেন? আরেকটি বিষয় হচ্ছে স্যার, আপনারা একটি পরিকল্পনা নিচ্ছেন যে আমাদের আইএলটিএস এক্সাম যেরকম রয়েছে, যে একবার বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারলে সে পরে 3টি বিসিএস রিটার্ন দিতে পারবে স্যার। সেই পরিকল্পনাটা যদি স্যার একটু আমাদেরকে একটু পরিষ্কার করতেন স্যার। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটার উত্তর আগে দিই। সেটা হচ্ছে যে আপনার 200 থেকে 100-তে করা, 100-তে আনা ভাইবার মার্কস। তো এই মৌখিক পরীক্ষার নাম্বার কিন্তু অলরেডি যে আমরা 200 থেকে 100-তে আনলাম, এটা একটা বড় পরিবর্তন। আমরা মনে করছি যে আপনি যেটা বলেছেন সেটা ঠিক, যে আগে সেই সুযোগটা বেশি ছিল। যখন 200 নম্বর থাকে তার মানে ডিসক্রিপশন বোর্ডের অনেক বেশি ছিল, সেই ডিসক্রিপশনটা হাফ করে ফেললাম কিন্তু আমরা, এখন 100 আছে।
আমরা এটাকে দেখব অফকোর্স যে 100 থেকে যদি প্রয়োজন হয় আমরা পরে হয়তো বা সেটা আরও কমাতে পারি, কিন্তু 100 আমার মনে হয় যে ফেয়ার একটা নম্বর। আগেও ছিল, কিন্তু অনেক আগেও 100 নম্বর ছিল, মাঝখানে 200 করা হয়েছিল, আবার আমরা 100-তে নিয়ে আসলাম। সো আমি আমি মনে করি যে 100 নিয়ে আমরা কিছু পরীক্ষা নিব অ্যান্ড উইল সি হাউ ইট গোজ। তারপরে প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা ওপেন। আমার মনে হয় যে আমরা কোনো বিষয়ে রিজিড না এত। আমাদের কাছে মনে হয় যে আমাদের মূল কাজটা হচ্ছে পিএসসিকে বিশ্বাসের প্রতীক করে গড়ে তোলা, পিএসসিকে একটা আস্থার জায়গায় পরিণত করা, যে আস্থাটা ছিল না অনেক বছর। সো সেই বিবেচনা থেকে আমি মনে করি যে আমরা ওপেন। আমরা এগুলো কোনো কিছুই কিন্তু একেবারেই যে স্ট্যাটিক হয়ে থাকবে তা না, সব কিছুই ডায়নামিক। আমরা সময়ের সাথে সাথে এগুলো বিচার বিশ্লেষণ করব, রিভিউ করব, এবং প্রয়োজনে সব কিছুই পরিবর্তিত হবে। এরপরে যেটি বললেন যে ইয়েস, আমাদের একটা ধারণা আছে, মানে ধারণা না, আমরা একটা পদ্ধতি নতুনভাবে চিন্তা করছি। এটি যে এমন না যে চালু করে ফেলবো এই 47 বিসিএস থেকে বা খুব শীঘ্র, সেটা না। সেটি হচ্ছে যে আমরা যে প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের, প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার পরে যারা পাশ করলো না তারা তো রয়েই গেল, যারা পাশ করলো তাদেরকে আমরা রিটেন এক্সামে নিয়ে যাই। আমরা মনে করছি যে একটা কাজ যদি আমরা এভাবে বিষয়টাকে করা যায় কিনা, একটা নতুন পদ্ধতি, যে নতুন পদ্ধতিতে দেখা যাবে যে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছে, যারা প্রিলিমিনারিতে টিকলো, তাদের যে এটাকে আমরা ভ্যালিড রাখবো ফর 2-3 ইয়ার্স, 3 বছর অন্তত। 3 বছর যদি ভ্যালিড থাকে, 3 বছর তাকে আর, যেই প্রার্থী টিকলো, পরীক্ষা উত্তীর্ণ হলো, তাকে আর প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে না। তাহলে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য যে ধরনের একটা প্রস্তুতি দরকার হয়, প্রিলিমিনারি পরীক্ষা যত মানুষকে, যত পরীক্ষার্থীর পরীক্ষা নিতে হয়, সেটা আমার মনে হয় যে কমে যাবে। কেউ কেউ আবার এখানে বলছেন, যদিও এগুলো আমাদের সব পরীক্ষা নিরীক্ষার বিষয়, আমি বলছি না কিন্তু যে এখনই আমরা চালু করে ফেলছি। পরীক্ষা নিরীক্ষা কেমন, যে আমরা বলছি যে প্রিলিমিনারি 3 বছর ভ্যালিড রাখবো। আবার আরেকটা যুক্তি এখানে আমরা দিতে পারি যে নাকি প্রিলিমিনারির পরে আমরা রিটেনটাও নিয়ে ফেলবো, ভাইবা 3বার দেওয়ার সুযোগ দিব। সো অল দিজ আর ডিফারেন্ট আইডিয়াস, যেগুলো নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করছি, আলাপ আলোচনা করছি, এবং আমরা এগুলোকে হয়তো একসময় একটু পাইলটিং করব, এক্সপেরিমেন্ট করব, টেস্ট করে দেখব, এবং তারপরে যদি দেখি যে না, এগুলো আসলেই ভালো ফলাফল দিচ্ছে, তাহলে হয়তো আমরা সেগুলোকে প্রয়োগ করা শুরু করব। বাট এখানে এটাকে চালু করার আগেও আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করিয়ে এগোতে হবে। সো আমরা আগে বিচার বিশ্লেষণ করব, তারপরে এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় কিনা সেটা দেখব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিসিএস সহ নানা বিষয় নিয়ে কথা শুনছিলাম পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের।